নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। আমরা এসেছি হাবার্ট মানি সেন্টারে মানি এক্সচেঞ্জ করতে। ইন্ডিয়ান মানি আমরা এক্সচেঞ্জ করব থাইল্যান্ড ভাটে। তো করেছিলাম ওখানে আমরা 2.78 রেটে, মানে 2.85, মানে আমাদের এখানকার 2.85 মানে ওখানকার থাইল্যান্ডের 1 ভাট। তারপরেই দেখুন এটা থাইল্যান্ড যাওয়ার ফার্স্ট ডে। তো আমরা ভোর ভোর পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে আমরা ওয়েট করছি চেকিংয়ের জন্য। তো আমরা দেখতেই পাচ্ছেন ভোরবেলায় কত লম্বা লাইন ফুকেট যাওয়ার জন্য। তো আমরা বেসিক্যালি যাচ্ছি থাইল্যান্ডের ফুকেট, সেটাই আপনাদের বলা হয়নি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এয়ারপোর্টটা। কিছু বলো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে কিছু শেয়ার করছিলাম, এটা আপনারা শর্টসে দেখতে পাবেন। বলো কিছু। হ্যাঁ, আমরা তখন চেকিং এর জন্য অপেক্ষা করছিলাম, একটু ভিড় ছিল। তো আমরা 4 ঘন্টা আগে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যেতে হয়। আমরা অন টাইমে পৌঁছে গেছিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের চেকিং হয়ে যাওয়ার পরে ইমিগ্রেশনের ওখানে তো ভিডিও করা যায় না, আপনারা নিশ্চয়ই জানেন। তো ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে আমরা তখন ওয়েট করছিলাম। এই ছোট ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের শর্ট ভিডিওতে। নাও। তো আমরা ওয়েট করছিলাম আমাদের ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইট ছিল ভোর 6:40-এ 6:40 ইন্ডিগো এয়ারলাইন্সের। তো এখানে বসে আমরা টাইম স্পেন্ড করছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন ভোর, আর একটু অপেক্ষা করুন। আমরা ভোরের আলো ফুটে যাওয়ার পরে ওই ফ্লাইট ওঠা নামার দৃশ্য দেখতে পাবো। তো এটা আমাদের ফার্স্ট টাইম এয়ারপোর্টে এক্সপিরিয়েন্স ছিল। তখনও আমরা এয়ারপোর্ট জার্নি করিনি, কি হবে না হবে এই সমস্ত নিয়ে আমরা একটু ওরিড ছিলাম। আর ইমিগ্রেশনে কিছু জিজ্ঞাসা করেনি। ফার্স্ট ওরা পাসপোর্ট দেখলো, আর ওই থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড যেটা এখন করতে হয়, ওই ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা ওখানে ইমিগ্রেশনে ওরা দেখে ও স্ট্যাম্প মেরে দেয়। আর সিকিউরিটি চেকিংয়ে হচ্ছে আপনার বেল্ট, যা কিছু জিনিসপত্র আছে, ইলেকট্রনিক গ্যাজেটস, সব কিছু জমা দিতে হয়। এই দেখুন ভোরের আলো ফুটে যাওয়ার পর আমরা তখন ফ্লাইট ওঠা নামার দৃশ্য দেখছি। তো পিছনেই দেখতে পাচ্ছেন ইন্ডিগো। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে অনেকগুলো শালিকও বসেছিল, পাখিদের দেখছিলাম। তো এভাবেই করতে করতে আমাদের যাওয়ার টাইম হয়ে এসছে। আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম হচ্ছে ফ্লাইটে। তো আমরা ভীষণ এক্সাইটেডও ছিলাম। তো কি হবে না হবে, অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে একটু খাবারও ক্যারি করেছিলাম, ওটার জন্য ওয়ারিড করছিলাম কি খাবারগুলো নিয়ে নেবে না। তো কারণ প্রথমবার তো সব কিছু মিলিয়ে একটা টেনশন চলছিল। তাছাড়াও ফ্লাইটে গিয়ে কোনো রকম শ্বাসকষ্ট বা কোনো ভমিটিং হবে কি না সেসব নিয়েও আলোচনা করছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এয়ারপোর্টটা। তো আশা করছি আপনারাও অনেকেই গেছেন, অনেকেই যাননি, সেই জন্য আপনাদের সাথে আমরা একটু শেয়ার করে নিলাম। আর এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো 4 ঘন্টা আগে বোর্ডিং করতে হয়। বেশিরভাগই থাকে মাঝরাতে বা ভোরবেলা, রাত্রিরে ঘুম কম হয়, এটা একটা সমস্যা। আমাদেরও একটু রাত্রিবেলা ঘুম কম হয়েছিল সেদিন। আমরা উঠেছিলাম অনেক বেলায়, তারপর তড়িঘড়ি করে উঠে স্নান করে আমরা রেডি হয়ে গেছিলাম। আর আমরা যে লাইনটা দাঁড়িয়েছিলাম ওখানটায় মোস্ট প্রবাবলি শুধু ইন্ডিগোর, ওই দেখুন একটা এয়ারপোর্ট ফ্লাইট করবে বলে রানওয়ের দিকে আস্তে আস্তে পাপা করে এগিয়ে যাচ্ছে। ওখানে শুধু দেখছিলাম ইন্ডিগোরই, বোধহয় খুব সম্ভবত ওই একটা রোড রয়েছে একটা কোম্পানির। এই দেখুন আমাদের বোর্ডিং হয়ে গেছে, ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই। বোর্ডিং হয়ে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি।
তো আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম। আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা ছিল, আমার এখনো মনে আছে। আমাদের ক্যামেরা ব্লার হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ। আর এই দেখুন আমাদের বাইরেই ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, আমরা মতলব মানে কিউতে মানে লাইনে দাঁড়িয়ে আছি। দেখুন আর একবার চেকিং হয়ে গেল পাসপোর্টে। তো এবার আমরা ফ্লাইটে উঠছি, একটা অন্যরকমই এক্সাইটমেন্ট। তো আপনাদেরকে বাই বাই করে আমরা ফ্লাইটে উঠে গেলাম। এই যে আমাদের তখন চেকিং হচ্ছে, এই দেখুন ককপিটে ভিডিও করা অ্যালাউ নেই, আমি একবার টুক করে ফেলেছিলাম ভুল করে। এবার আমরা আস্তে আস্তে উঠছি, আমাদের সিট ছিল মাঝামাঝি। আর একটা জিনিস বলা হয়নি, আমরা অনেক আগে প্রায় 2 মাস আগে টিকিট কেটেছিলাম। তো আমরা প্রায় আমাদের টিকিট পড়েছিল একজনের ওই 13,000 টাকা মতো। আর ফ্লাইট অনেক খালি গেছিল, আমাদের সিট যদিও এক্সেল নেওয়া ছিল, আমাদের যে লেগ স্পেস বেশি হয় হচ্ছে মাঝামাঝি, যেগুলো আপনার ওই এমার্জেন্সি এক্সিট হয় ওই পোর্শনের সিটটা। তো আমাদের মানে বোর্ডিংয়ের আগে ওই সুপার ডিলাক্স যে সিটটা হয় মানে লেগ স্পেস যেটা বেশি মেনলি, সেই সিটটা আপগ্রেড করে দিয়েছিল। আর এমার্জেন্সি এক্সিটে ওখানে বসলে কিন্তু একটা ব্যাপার আছে, ওখানে কিন্তু আপনি কোনো ব্যাগ ক্যারি করতে পারবেন না, ব্যাগ আপনাকে উপরে রাখতে হবে, কারণ যদি কিছু এমার্জেন্সি হয় যাতে কোনো স্মুথলি চলে যেতে পারে। সেই জন্য দেখুন স্পেসটা কতটা বেশি এখানে। আর উইন্ডো সিট ছিল আমাদের একটা মাঝে সিট ছিল, পরে যদিও ফাঁকা ছিল বলে আমাদের সামনের সিটটাই ফাঁকা ছিল। আমি তো মাঝে একবার উইন্ডো সিটে চলে গেছিলাম ওখানে। দেখুন না ফ্লাইট প্রচুর ফাঁকা। তো আমরা সিট খুঁজছি কোথায় বসবো না বসবো, তো এইভাবে করতে করতেই আমরা আমাদের নিজেদের সিটের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখুন সিট পেয়েও গেছি, আর যেহেতু আমাদের উইন্ডো সিট ছিল তো আমি উইন্ডো সাইডে বসে গেছি। আর দেখতেই পাচ্ছেন দুটো মানে রোয়ের মাঝে কতটা স্পেস, এটা নর্মালি তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লাইট থেকে মানে ফ্লাইটের উইন্ডো থেকে বাইরের দৃশ্যটা। আর অলরেডি ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে, এখনো ল্যান্ড মানে নিচে থেকে আর কি উপরে এখনো হয়নি, এটা কি বলে ওই রানওয়েতে যাচ্ছে। হ্যাঁ রানওয়ের দিকে যাচ্ছে, ওই ককপিট না কি বলে আমি ঠিক সঠিক জানি না। তো আমরা ওখানে সবই দেখুন ইন্ডিগোর এয়ারলাইন্স। হ্যাঁ পুরো ব্যাপারটাই আপনাদের সাথে ক্যাপচার করেছি। আপনারা মনে হয় এক একটা কোম্পানির বিমান এক একটা এরিয়া থেকে ছাড়ে। হ্যাঁ আমাদের ইনফরমেশনে যদি কিছু অসংলগ্নতা থাকে আমাদের ক্ষমা করে দেবেন, আর যদি কিছু ভুল হয় সেটা ধরিয়ে দেবেন। দেখুন রান হয়ে গেছে অনেকটাই, তো এটা ঘুরে মেন রাস্তায় গিয়ে স্পিডটা বাড়াবে, এবং স্পিডটা বাড়াতে বাড়াতে হঠাৎ করে আমাদের কিন্তু 6:40 আগেই ফ্লাইটটা ছেড়ে দিয়েছিল। মানে ওখানে সবাই বোর্ডিং হয়ে গেলে, ওখানে বোর্ডিং এর একটা টাইম থাকে, বোর্ডিং সবাই হয়ে গেলে আগেই একটু ছেড়ে দিয়েছিল। আর ওখানে ওই ট্রেনের মতনই তাই, এখানে সিগন্যালের ব্যাপার থাকে। ওই দেখুন আস্তে আস্তে ওরা ওই এতে রানওয়েতে উঠে যাচ্ছে এবার। তো দেখতেই পাচ্ছেন রান হয়ে গেছে অনেকটাই, হচ্ছে রান হতে হতে টুক করে উঠে যাবে। হ্যাঁ আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমাদের প্রথমবার। এক্সাইটেড। তো আপনারা এই দৃশ্যটা একটু উপভোগ করে নিন। আচ্ছা আর আপনারাও চেষ্টা করুন যাতে খুব তাড়াতাড়ি এরকম একটা ট্রিপ অ্যারেঞ্জ করা যায়। আমি আপনাদেরকে এটুকু শেয়ার করতে পারি, আপনারা যদি অনেক ভিডিও সার্চ করে সব কিছু দেখে ব্যাপারটাকে প্ল্যান করেন, তাহলে কিন্তু খুব অল্প টাকার মধ্যেই, ধরুন যে টাকায় আপনি সিমলা মানালি ঘুরে আসতে পারেন বা সিকিমের একটা ট্যুর করতে পারেন। হ্যাঁ সিমলা মানালি বা কাশ্মীর যে টাকায় আপনারা ঘুরবেন, লাদাখ, সেই টাকাতেই কিন্তু আপনারা বিদেশ ভ্রমণও করতে পারেন, থাইল্যান্ড, ভিয়েতনাম। যদি এলটিসি থাকে সেটা বলো। এলটিসি না থাকলেও হবে। এলটিসি না থাকলে তো ফ্লাইট ভাড়াটা পড়ে যাবে না।
আমাদের ফ্লাইট এখন ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই সময় খুব সম্ভবত যারা এয়ার হোস্টেস থাকে তারা বিভিন্ন ক্লাস নিচ্ছিলেন। ওদের যেটা ওরা সব বলছিল, অর্ধেক লোক তো বুঝতেই পারছে না, আর মুখে কিছু বলছে না, ভয়েসটা সব মাইকে হচ্ছে, ওরা সে রোবটের মতো দেখাচ্ছে। ব্যাপারটা আমার খুব একটা প্র্যাকটিক্যাল লাগেনি। এটা মুখে বললে যেরকম অডিয়েন্স কেয়ার করা থাকে সেটা মুখে বলছে না ওরা, মানে শুধু ওই অ্যাক্টিং করে যাচ্ছে, অডিওটা মুখে হয়ে যাচ্ছে। এই যে দেখুন মেন ককপিটে এলো, রাস্তায় এলো, এবার ঘুরবে। দেখুন রাস্তার দৃশ্যটা কত সুন্দর। আর সকালবেলা না এটা এগিয়ে গেল, আর একটা রাস্তায় আছে বোধহয়। হ্যাঁ এটা অন্য মানে ফ্লাইটের রাস্তা বলে। না ওই অনেকগুলো করা আছে। হ্যাঁ ওদের যেটা যেটা রোড থাকে তারা সেটাতেই যাবে। এই জায়গাটা কিন্তু অসাধারণ বলো। মানে বাইরে থেকে বোঝা যায় না, এত বড় এরিয়া আছে বলে। না ভেতরে অনেক বড় এরিয়া, মানে পুরোটাই এয়ারপোর্টের এরিয়া। অ্যাকচুয়ালি এটা লাগবেও, না হলে ওরা প্রবলেম হবে ওদের। তো আমাদের তো ভীষণ ভালো লাগছিল, আমরা পুরো ব্যাপারটাই তাই ক্যাপচার করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদের আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটা। আর এর পরবর্তীতে আমরা আরও ব্লগ আপলোড করতে থাকবো, তাই আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই ভিজিট রাখবেন। এই দেখুন মেন রাস্তায় ঢুকে গেছে বোধহয়, তাই না? এবার দেখুন রান হয়ে যাবে। ঘুরছে দেখুন, ঘুরছে আস্তে আস্তে টুক করে স্পিডটা তুলেই এসকেপ ভেলোসিটিতে যখনই পৌঁছাবে তখনই, আমরা ফিজিক্সে পড়েছিলাম যে মাটিতে ওড়ার জন্য এসকেপ ভেলোসিটিতে রিচ করতে হয়। এই এসকেপ ভেলোসিটিতে রিচ করার পরে তবে আমাদের ফ্লাইট যিনি চালাচ্ছেন উনি ফ্লাইটটাকে উপরে তুলবেন। স্পিড আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন, হয়তো স্পিড নেওয়া শুরু করে দিয়েছে। এতটা ডিটেইলে আপনাদের মনে হয় না কোথাও কোনো ভিডিওতে দেখিয়েছে। দেখুন কত স্পিড হয়ে যায়। স্পিডটা আর দেখুন ওটা অলরেডি শিভার করতেও শুরু করেছে, মানে এত জোরে স্পিডটা মানে হয়েছে। কিন্তু তাও আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করার, কারণ নিজে দেখে যতটা না মজা, লোকের সাথে শেয়ার করে আরো বেশি মজা। তো দেখতেই পাচ্ছেন স্পিডটা কতটা ইনক্রিজ করে গেছে। আস্তে আস্তে মাটি ছেড়ে দিয়েছে। না বোধহয় ছেড়ে দিয়েছে, উঠে গেছে, ছেড়ে দিয়েছে না। তো দেখুন অসাধারণ দৃশ্য। হ্যাঁ দেখা যাচ্ছে কৈখালি, আমাদের যে নিউ টাউন। আমরা ফেরার দিন বিশ্ব বাংলা গেটটা ওখান থেকে খেয়াল করেছি। হ্যাঁ এখানটা ফেরার দিন দেখুন অলরেডি এটা পুরো মানে ফ্লাই হচ্ছে, ফ্লাই করে দিয়েছে জলদি, অনেক উপরে উঠে গেছিল। ফেরার দিন যেমন আস্তে আস্তে নেমেছে, ওঠার দিন খুব তাড়াতাড়ি উঠে গেছিল। তবে এটাতে ইন্ডিগো ফ্লাইটে টিকিটের দাম একটু বেশি, কিন্তু অনেক ফেসিলিটি আছে। ফেসিলিটি মানে হচ্ছে লাগেজের ফেসিলিটি। লাগেজ আমাদের দিয়েছিল খুব সম্ভবত কেবিন লাগেজ 7 কেজি, আর এমনি লাগেজ ছিল 20 কেজি, মানে 20 সাথে 27 কেজি, আর দুজনে তাহলে 27 দুগুণে 54 কেজি হতে পারে। যেহেতু আমাদের লাগেনি, কারণ আমরা কেবিনে কিছু বইই নি। কেবিন লাগেজ নেওয়া মানে ঝামেলা আছে, আপনাকে ওইসে নিয়ে বইতে হবে, হ্যাঁ, সঙ্গে নিয়ে ঘোরা, তারপর আবার সেই ফ্লাইটে তোলা, ফ্লাইটে নামার সময় কিউতে ওই ব্যাগ নিয়ে নামা। আপনাদের নর্মালি যারা ফ্লাইটে যায় সব ওদের এয়ারলাইন, মানে থাই এয়ারলাইন্স, তারপরে এয়ার এশিয়া, ওদের রেটটা একটু কম থাকে টিকিটের, কিন্তু ওদের লাগেজ ফেসিলিটিটা খুব ভালো নয় আর কি। ওদের লাগেজ ওই আপনাকে 7 কেজি কেবিন লাগেজের মধ্যে নিতে হবে। এবার বলা বলি কথা কি, ওই শুধু 7 কেজি কেবিন লাগেজ, 7-14 কেজিতে দুজনের লাগেজ মানে ফিট করাটা একটু টাফ ব্যাপার। তো দেখুন আমরা বাইরের দৃশ্যটা শুট করে নেওয়ার পরে এবার আমরা আপনাদের সামনে চলে এসেছি। কি বলছিলাম ঠিক মনে নেই, এগুলো অডিও আছে, কিন্তু আপনাদের সাথে পুরোটাই আমরা ভয়েস ওভারই শেয়ার করছি। তো
দেখতে থাকুন। এরপরে আমরা ব্রেকফাস্টও নিয়েছিলাম অ্যাকচুয়ালি। ব্রেকফাস্টটা সঙ্গে include করা ছিল। ইনক্লুডেড ছিল, আর ব্রেকফাস্টটা বিশেষ করে নেয়নি। খুব না বিশেষ কেউ নেয়নি। আর আমার তো বেশ ভালো লেগেছে, দামটা একটু বেশি হলো, বাট ওরা যেভাবে সার্ভ করছিল বা ফুড কোয়ালিটি, ওভারঅল ইট ওয়াজ ভেরি ভেরি গুড। আরও একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে সিটের পেছনে নাকি নিচে সুইমিং জ্যাকেট, সুইমিং কোথায়? মানে ওই যে লাইফ খাবার চলে জ্যাকেট, এসেছে, লাইফ খাবারটা বলো। জ্যাকেট। খাবারটা এই দেখুন ব্রেকফাস্ট চলে এসছে। আমরা চিকেন নিয়েছিলাম জাংলি স্যান্ডউইচ ছিল এটা। চিকেন স্যান্ডউইচ, যেটা জাংলি হ্যাঁ মানে ডাবল লেয়ার ছিল নাকি দুটো ছিল, 2 পিস ছিল, 2 পিস ছিল বোধহয়, না ডাবল, তোমার 4 লেয়ার একটা। 4 লেয়ারের। হ্যাঁ, আর এটা খেতেও ভালো ছিল। আর আমরা তো অ্যাকচুয়ালি বাড়ি থেকে পরোটা, আলু ভাজা এই সমস্ত নিয়ে গেছিলাম, যার জন্য আমাদের এই পুরো স্যান্ডউইচটা দুটো দিয়েছিল, খেতে একটা পারিনি, একটা খেয়ে আর একটা করে রেখে দিয়েছিলাম। আর যেটা সুবিধা হয়েছিল, যেহেতু থাইল্যান্ডের প্রত্যেকটা হোটেলে আপনাদের একটা করে ফ্রিজ দেয়, তো আমরা গিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখুন আমরা হাজির হয়ে গেছি আমাদের গ্রাম্য দেশি খাবার পরোটা আর আলু ভাজা নিয়ে। তো আমি একটু ভয় করি, এটা বানিয়ে এনেছিলাম কি আদৌ অ্যালাউ করবে কিনা, বাট ফাইনালি এটা অ্যালাউ হয়ে গেছিল। তো এরপরে দেখুন আমি নিয়েছিলাম হট কফি আর ও নিয়েছিল কোল্ড ড্রিঙ্ক। তো আমরা পরোটা আলু ভাজা খাওয়ার পরে এটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে কফিটাও ভালো ছিল। এই দেখুন কফিটা খাচ্ছি, অসাধারণ। মানে এই ধরুন স্টারবাক্সে যে ধরনের কফি পাওয়া যায় ওই ধরনেরই কফির কোয়ালিটি ছিল, মিষ্টি কম ছিল, বাট দারুণ মানে খেতে ছিল। তো ওভারঅল এটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আপনারা যদি চান, আপনারা এইভাবে টিকিট কাটার সময় ব্রেকফাস্টটা ইনক্লুড করে দিতে পারেন, বা ওখানেও আপনারা ডাইরেক্ট নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে নিতে হবে। তো দুটো চয়েসই থাকবে, আপনারা যেটা প্রেফার করেন, বাট খাবার কোয়ালিটিটা ওয়াজ ড্যাম গুড। টিকিটের দামটা যদি আপনারা ওই টিকিট কাটার সময় অ্যাড করে রাখেন একটু বেশি পড়ে। আমার যেহেতু এলটিসি ক্লেম ছিল, এইটা পর্যন্ত আমি ক্লেম পেয়ে যাব বলে আমি নিয়েছিলাম। আর ওখানেও দেখছিলাম আপনার কি বলে এটিএম কার্ডের যে পাঞ্চ মেশিনগুলো হয়, মেশিনগুলো নিয়ে ওরা ইয়ে করছিল, আর নাহলে ক্যাশে দিয়ে নিতে পারবেন। আমার কাছে তো টাকা খুচরো করাতে এসেছিলো, সে ক্যাশে নেওয়ারও অপশান আছে, দাম ভালোই হবে। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হলো না যে ওই এটিএম কার্ড ওখানে কাজ করছে কি করে, সোয়াইপ করে। ওখানে তো ইন্টারনেট নেই না, ওদের ইন্টারনেট আলাদা করে আছে, অত বড় ইন্টারনেট কাজ করে দিবে বা কি করে? সেটাই, কিছু একটা ব্যাপার আছে, আমার জানা নেই। তো এই দেখুন আপনাদের সাথে একদম আমরা পুরো মেঘের মধ্যে আছি, আকাশের মধ্যে। তো একটা অসাধারণ ফিলিংস। বাইরেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম, কত সুন্দর দেখতে লাগছে। উইন্ডোটা অ্যাকচুয়ালি অনেক ছোট হয়, মানে স্বাভাবিক, এর থেকে বড় ওরা প্রোভাইড করেও না, এটা খোলাও যায় না, পুরোপুরি ইয়ে থাকে, বন্ধই থাকে। আর সম্ভাবনা যেহেতু এসি থাকে, এসি চলে। তো দেখে নিন এই সুন্দর দৃশ্যটা। আশা করছি আপনারা যদি গিয়ে থাকেন আপনার কাছে এটা ভীষণই নর্মাল হবে, যারা যায়নি তাদের কাছে এটা ভীষণই এক্সাইটেড হতে চলছে, মনে হবে কোনো বরফের দেশে আমরা পৌঁছে গেছি, বা পুরো মানে কি বলবো মেঘের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। আর সূর্যটা যেহেতু আমাদের অনেকটা কাছে ছিল, তাই অসাধারণ একটা আলোও আসছিল। তো ওভারঅল এটা দারুণ লাগছিল। আর একটা বিষয়, রাত্রিবেলা যদি আপনি ফ্লাইট নেন এসব কিন্তু কিছু দেখতে পাবেন না। আমাদের দিনের বেলায় ফ্লাইট ছিল বলে আমরা কিন্তু ফ্লাইটটা এনজয় করেছিলাম, হ্যাঁ, ওঠা নামা। তো সেই জন্য আমি বলবো যাদের ফার্স্ট টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্স হবে, তারা রাতের বেলায় ফ্লাইট না নিয়ে যদি সকালের দিকে ফ্লাইট নেন, তাহলে আপনারা এনজয় করতে পারবেন ফ্লাইট জার্নিটা। আরও একটা বিষয়, ওখানে চেক ইন কিন্তু হোটেলে দুপুর দুটো মানে 1.5 ঘন্টা এগিয়ে, আমাদের ইন্ডিয়ান টাইমে 12:30। অতএব আপনারা যদি ভোরবেলায় ফ্লাইটে যান, ওখানে ভোর পৌঁছে গেলেও আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, আপনারা ফ্রেশ হতে পারবেন না। আর এই হোটেলে পৌঁছে যদি রুম না পান, ফ্রেশ না হয়ে আপনার কিছু করতে ইচ্ছাও করবে না, আমাদের তো করে না। তো সেই হিসেবে এবার আপনারা যদি চান তাহলে ওই লাগেজ রিসেপশনে রেখে টাওয়েল নিয়ে চলে যেতে হবে সমুদ্রের ধারে, কিন্তু একটু ফ্রেশ না হয়ে ঠিক হয় না ওটা আর কি।
তো সেই জন্য এই ফ্লাইটটা কিন্তু আইডিয়াল। তাই হিসেবে আর আমরা এই ফ্লাইটটাতেই গেছি, এটা রিটার্ন ফ্লাইটে এটা দিয়ে এসেছি। আমাদের সুবিধেই হয়েছে ওভারঅল, কারণ দুবারই আমরা ফ্লাইটটাকে এনজয় করেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ফুকেটে নেমে ক্রাবি চলে গেছিলাম। তো এই ক্রাবি গিয়ে আমরা যখন পৌঁছেছি তখন বোধহয় ওই 3টে 3:30 এরকম পৌঁছেছি নাকি 4টে। আমাদের হোটেলে ওয়েট করতে হয়নি। আর ওই যে টাইমটা আমরা ফুকেটে ওয়েট করতাম চেক ইনের জন্য, সেই টাইমটা রোডে গিয়ে ক্রাবি পৌঁছে গেছি। তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা মেঘের মধ্যেই আছি, আর এই অসাধারণ দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে ভুল দুটি একটু মার্জনা করে দেবেন। আশা করছি নেক্সট টাইম আপনাদের সাথে আরো ভালো কিছু শেয়ার করতে পারবো। আর আপনাদের সাথে গল্প করতে করতেই দেখুন আমাদের ফ্লাইটটা থাইল্যান্ডের মাটিতে ল্যান্ড করে গেছে। এটাও এখন রানওয়ে মাত্র ককপিটে আছে, এখানে স্পিড আছে, আস্তে আস্তে স্পিড কমে আসবে এবং আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাব। এখান থেকে আমাদের একটা বাস প্রোভাইড করেছিল এয়ারপোর্টের যে শেষ প্রান্তে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবার বাস থেকে নেমে আমরা বাইরে এসে টোটো বা অটো বা ওই ধরনের যে গাড়িগুলো আছে ওগুলোর জন্য ওয়েট করছিলাম। তো গাড়ি পেতে একটু অসুবিধা হয়েছিল, সবকিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ল্যান্ড করার সাথে ল্যান্ড করার সময় তখন একটু বৃষ্টি পড়ছিল। আমাদের এই দেখুন আমরা নামছি ফ্লাইটে আমরা নামছি, তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই বাস দাঁড়িয়ে আছে। এখানে একটা টিপস দিয়ে রাখি, এই বাসের সিটে বসবেন না, ঠিক আছে? আর যদি ব্যাগেজ থাকে ব্যাগেজ আপনারা দিয়ে দেবেন আগে। এবার এই বাসের যদি গেটের মুখে দাঁড়ান, যত তাড়াতাড়ি নামবেন ইমিগ্রেশনে কিন্তু তত তাড়াতাড়ি বেরোতে পারবেন। ইমিগ্রেশনে কিন্তু ভিড় হয়, পৃথিবীর লোক আসে, প্রচন্ড ভিড় হয়, মানে প্রচুর, মানে আপনি ওখানে ইমিগ্রেশনে আপনাকে আধ ঘন্টা 15-20 মিনিট আধ ঘন্টা এরকম দাঁড়াতে হতে পারে। এবার আমরা দেখুন এই জায়গাটা দাঁড়িয়ে আছি। ওখানে আর একটা ব্যাপার হচ্ছে, ওখানে অনলাইনে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ওই বোল্ট অ্যাপ হয় আর হচ্ছে আপনার গ্র্যাব অ্যাপ হয়। গ্র্যাব অ্যাপটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে পিক আপ পয়েন্ট আছে, এর ভাড়াও বেশি তুলনামূলক। আর বোল্টের পিক আপ পয়েন্ট কিন্তু এয়ারপোর্টের ভিতরে নেই, আপনাকে একটু বেরিয়ে মেন রাস্তায় যেতে হবে। আরও একটা জিনিস দেখছিলাম, তো ওখানে যা ভাড়া দেখাবে ওই ভাড়ায় কিন্তু কেউই যেতে রাজি হচ্ছে না। ভাড়া দেখাচ্ছে 1100 বাট, চাইছে 2000 বাট। এসে মোবাইলে ক্যালকুলেটার খুলে দেখিয়ে দিচ্ছে 2000 বাট 2000 বাট। তো এইটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ভাই যা ভাড়া দেখাচ্ছে তাই ভাড়া দেখাক, একবারে 1100 বাট থেকে কি 2000 বাট? তারপর আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম, আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানে, দাঁড়িয়ে গাড়ির সঙ্গে রেট করছিলাম। আমরা 1600 বাট পর্যন্ত পেয়েছিলাম একটা এসইউভি গাড়ি, প্রথমে নিইনি, তারপরও ওয়েট করছিলাম। রিম্পা একটুখানি চেঁচামেচি করছিল, ওকে একটু বসিয়ে রেখেছিলাম। তারপর দেখলাম আমাদের ফ্লাইটে রাঁচির আর একজন কাপল ছিল, ওরাও আমাদের সঙ্গে পাপা করে এগোলো। তারপর ওদেরকে ওরা মহিলা দুজন বসলো, তারপর আমরা দুজনে দাঁড়িয়ে একটা ভালো এসইউভি গাড়ি রাস্তা থেকে দাঁড়িয়ে বুক করলাম। ও 1600 ভাটে এগ্রি হলো যেতে। তো তাহলে পার হেড আমাদের 400 ভাট করে পড়েছিল, যেটা আমরা যদি ইন্ডিভিজুয়াল যেতাম 2000 ভাট করে পড়তো। 2000 ভাট মানে ওখানে তো আর ইন্ডিয়ান মানি চলবে না, নেমে অনেক টাকাই প্রথমে অনেক টাকারই ধাক্কা। তো সেই হিসেবে একটুখানি আপনারা কসরত করলে কম হবে আপনাদের। দেখতে দেখতে দেখুন আমাদের এই রাস্তাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে ভারতের কোনো, বাট না, এটা থাইল্যান্ডের। আর দেখুন আমরা দেখতে দেখতে এই যে ক্রাবিতে প্রায় পৌঁছেই গেছি। এটা কি বলে, 145 কিলোমিটার রাস্তা। 145 কিলোমিটার রাস্তা আমরা 2 ঘন্টা
20 মিনিটে পৌঁছে আমি গেছি। একটু ঘুমিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। এটা আমার একটা কি বলবো মানে হ্যাবিট কি, আমি যখনই বাইরে কোথাও আর যাই ওখানে রাস্তায় কিন্তু কোনো হর্ন কেউ দেয় না। আর মানে জ্যামও খুব কম হয়। ওই তো 2.5 ঘন্টা রাস্তায়। নাম্বারও দেখুন আমরা ইয়োনাং বিচ। হ্যাঁ ইয়োনাং বিচ, আর এটা হচ্ছে ক্রাবিতে, থাইল্যান্ডে ক্রাবিতে। দেখুন সমুদ্রের কালারটা কত সুন্দর, দারুণ দারুণ। আর বেশি দূর নেই আমাদের হোটেলের, আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি। তো এটা হচ্ছে গ্লো নাং বিচ। তো আমাদের হোটেলটার নামও গ্লো ইয়োনাং, সেই দিকেই আমরা যাচ্ছি। আর এই অসম্ভব সুন্দর দৃশ্য, যেখানে পাহাড় প্লাস সমুদ্র দুটো একসাথেই পেয়ে যাবেন। আর একটা জিনিস, এখানে সিমের ভিডিওটা আমাদের দেওয়া হয়নি। এই সিম কার্ড কিন্তু এয়ারপোর্ট থেকে নেওয়ার জন্য বলবো, এয়ারপোর্ট থেকে না নেওয়াই ভালো। আপনারা ওখানে নেমে এয়ারপোর্ট থেকে নেবেন, তাহলে কি হবে, ওরা ইন্টারন্যাশনাল কলিং 30 মিনিট দেবে। এবার আপনাদের যদি ভয়েস কল করার থাকে তো সুবিধা হবে। সবাই তো আর হোয়াটসঅ্যাপ করলে সবসময় বসে নেই। আপনাদের ফোন করে বলে দিলেন যে হোয়াটসঅ্যাপটা নেট খোলার জন্য, শুধু এইটুকু করার জন্য ভয়েস কল লাগে আর কি। আর লোকালও আপনাকে ওই এমনি কলও বোধহয় দেয় ওখানে। আমার তো এখান থেকে নিয়ে গেছিলাম বলে ওখানে আবার বোধহয় 100 ভাট না 150 ভাট দিয়ে রিচার্জ করেছিলাম আমি। রিচার্জ করে লোকাল কলিংটা যদিও সেভাবে লাগেনি, তবুও করে রাখার ওখান থেকে গিয়েই সিমটা নেবেন, এখান থেকে সিম নেবেন না, এটাই আমি বলবো। আচ্ছা, এটা হচ্ছে বিচের অপোজিট সাইড। দেখুন কত সুন্দর গাছপালা, ঘরবাড়ি, ভীষণ ভালো লাগছিল ওখানের যে মানে সিটিটা যে এত ক্লিন না, নিট অ্যান্ড ক্লিন না, আপনি একটা নোংরা আবর্জনা পাবেন না। তা বলে কি তারা কোনো কিছু কোক বা চকলেট বিস্কিট বা যে কোনো কিছু খায় না? নিশ্চয়ই খায়, ওদের কাছে সমস্তটাই অ্যাভেলেবিলিটি আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের খেজুর গাছও আছে। তো ওভারঅল আমার ভীষণ ভালো লাগছিল। আর বেশি দূর নেই, প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। আর আমরা যাওয়ার পথে একটু KFC-তে ঢুকেছিলাম, সেখান থেকে কিছু। তো দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর গাছপালা দৃশ্য, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সাইটেড ছিলাম। আর যাওয়ার পথে আমরা একটু KFC-তেও গেছিলাম, সেখান থেকে কিছু চিকেন উইংস খেয়েছিলাম। এছাড়া কিছু থাই ফুড ট্রাই করেছিলাম, যেটা ঠান্ডা হওয়ার কারণে আমার একটুও টেস্ট লাগেনি, উল্টে গাটা গুলিয়ে উঠেছিল। তাই তারপর দিন থেকে ভেবেছিলাম কি আমরা একটু ইন্ডিয়ান ফুড খাবো, কারণ কি সবসময় থাই ফুডটা সবার যায় না। বাট ওখানে আমরা ম্যাক্সিমাম বিদেশিদের দেখছি ওই থাই ফুডটা খেতে। আমার হাজবেন্ডেরও ইচ্ছা ছিল খাওয়ার, বাট আমি খেতে দিইনি। এই দেখুন আমাদের হোটেলের নাম গ্লো ইয়োনাং। হ্যাঁ, হোটেলটা খুবই সুন্দর, 4 স্টার ক্যাটাগরি। রিম্পা একটু প্রথমে হোটেলটাকে নিয়ে একটু খিল্লি করছিল, না না নাংচুন্নু এসব বলছিল, কিন্তু ওর গিয়ে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন এটা রিসেপশনের অ্যাম্বিয়েন্স কত সুন্দর। আমি একটু বসে পড়েছিলাম, বসে ভিডিও করছিলাম, আর আমার হাজবেন্ড গেছিল নাম এন্ট্রি করাতে। ফাইনালি নাম এন্ট্রি চেকিং যাই হোক ওগুলো হয়ে গেছে। এদের এখানে একটু নিয়ম কানুন আছে, রুলস গুলো একটু দেখে নেবেন, নাহলে 2000 টাকা জমা নিয়েছিল। 2000 থাই ভাট মানে 6000 ইন ইন্ডিয়ান মানি। দেখুন এদের একটা সুইমিং পুল আছে। তো আর যিনি আমাদের সাথে যাচ্ছিলেন উনি আমাদের ব্যাগটা ক্যারি করার জন্য হোটেলের রুমে পৌঁছে দিলেন। ওনাদের কিন্তু সেই রাত্রির 1টার সময় জার্নি শুরু করেছি, হোটেলে চেক ইন করছি বিকেল 4টে তখন বাজে। লং জার্নি বাট সেরকম কিছু মনে হয়নি বলো, কারণ স্টেপ বাই স্টেপ একটা হয়েছে, তো খুব একটা যে কষ্ট হয়েছে তা না। কারণ গাড়িতে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, প্লাস ইভেন আমরা ফ্লাইটেও ঘুমিয়ে নিয়েছিলাম, মোটামুটি শরীরটা ঠিকই আছে। এরপরে আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, সেই সমস্ত ব্লগ আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন
ভুলবেন না, চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যান আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো দেখুন এখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের হোটেল রুম। হোটেল রুমটাও অসাধারণ ছিল। আমরা একটু পরেই ঘেঁটে ফেলবো, তাই আগে ঢুকে আপনাদের সাথে একটু হোটেল রুমটা শেয়ার করে নিয়েছিলাম। এই দেখুন একটা ব্যালকনি, যেটা পর্দা দেওয়া, এখানে গিয়ে আপনি বসতে পারেন, বাট আমাদের আর সুযোগ বা সময় কোনোটা হয়ে ওঠেনি যে ওখানে বসে একটু টাইম স্পেন্ড করব। তো দারুণ লেগেছিল, আর টয়লেটটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, তার সাথে চেয়ারটাও। তো কাকিমা তো জানোই। তো এই দেখুন টিভিও দিয়েছে, তার সাথে একটা দারুণ আয়নাও দিয়েছে, আর কাবার্ড দিয়েছিল, জুতো রাখার র্যাক দিয়েছিল, লকার দিয়েছিল, কাপড় শুকোতে দেওয়ার হ্যাঙ্গার, সমস্ত কিছু এভরিথিং ওয়াজ অ্যাভেলেবেল। হ্যাঁ, মিনি ফ্রিজ ছিল। আর দেখুন বাথরুমটা দারুণ, তাছাড়া একটা কাঁচের রুম দিয়েছিল যেখানে আপনি স্নান করতে পারবেন, মানে বাথরুমটা আলাদা, তার সাথে টয়লেটটা সেপারেট ছিল। এটা একটা ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আর অনেকগুলো টাওয়েল দিয়েছিল। এটা আমার ছিল সন্ধ্যাবেলার ড্রেস, যেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আর এটা হলো আমার হাজব্যান্ডের ড্রেস। বলবেন আমাদেরকে কেমন লাগছিল। আমি ওখানে ডিফারেন্ট দিনে ঘোরার জন্য ডিফারেন্ট ড্রেস নিয়ে গেছিলাম। আমরা ভিডিওর এন্ডে পৌঁছে গেছি। থ্যাংক ইউ সো মাচ, বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। থ্যাংক ইউ।